পড়ছিলাম অসময়ের সুখতারা সিজন 2 কলমে অনামিকা আহমেদ পর্ব সংখ্যা 1। আতা গাছে কাউয়া পাখি ডালিম গাছে টিয়া কাজ ফেলাইয়া চলনা সেমরি বাসর সারি গিয়া। হিমের আরেক বেসুরো সুরের নীলজ্জ গান কানে আসে শীতলের। তবুও সে কোনো কথা না বলে আপন গতিতে সবজিগুলো কাটতে থাকে। কাজের যেন অন্ত নেই, একের পর এক কাজ লেগেই আছে। সেই কাক ভোর হতে শীতল শুরু করেছিল, আর এখন প্রায় রাত 12টা, তাও যেন অঢেল কাজ পড়েই আছে। বিয়ে বাড়ির হাজারটা কাজের মধ্যে রাত 10টা পার হতে না হতেই শুরু হয়েছে আরেক ধরনের অত্যাচার। হিম সেই কখন থেকে শীতলের পিছনে ঘুরঘুর করছে। তার মনে আসা বিক্ষিপ্ত শব্দগুলোকে একটি সুরের আওতায় এনে শীতলকে শুনিয়েই চলেছে। প্রথম দিকে শীতল খুব করে হিমকে বকে দিলেও হিম দমেনি, বরং দ্বিগুণ উৎসাহ নিয়ে নিজের বউকে জ্বালাচ্ছে সে। হিম হঠাৎ করেই শীতলকে পিছন থেকে জাপটে ধরে। এতে শীতল একটুর জন্য হাত কাটতে গিয়ে বেঁচে যায়। সারাদিনের ক্লান্তি সয়ে শীতলের শরীর হিমের ভর সহ্য করতে পারে না। শীতল খানিক রুষ্ট কণ্ঠে হিমকে বলে, আপনি এবার থামবেন, নাকি আমি তুষার ভাইকে ডাক দেব? ভাইয়াকে কেন আমাদের মধ্যে টানছ? ওকে ওর জানিমানকে নিয়ে থাকতে দাও, আর আমাকে আমারটা নিয়ে। চল না সেমরি, পাট খেতে যাই। আপনি যান, আমার অনেক কাজ পড়ে আছে। একদম জ্বালাবেন না বলে দিলাম। বিয়ে বাড়িতে কত কাজ জানেন আপনি? সব ছেড়ে আমি এখন আপনার সাথে রসলীলায় মধবো? এ তো সির্ফ মেয়ের থাকতে তোমার কেন কাজ করতে হবে শীতল? তুমি কেন বুঝতেছো না? তোমার এই কাজ নামক বাহানাগুলো আমার ভীষণ বিরক্ত লাগে। বংশের বড় ছেলের বিয়ের রান্না বান্না নাকি শেফ করবে। ভালোই বলছেন। আরে আমার ভাসুরের বিয়ে, আর আমি এতটুকু দায়িত্ব পালন করতে না পারলে কিসের বউ আমি এই বাড়ির? হেম মুখ ভার করে তাকায় তার দিকে। শীতলকে এসে বোঝাতে চায় যে তার অভিমান জমেছে। সব দিক সামলাতে গিয়ে তুমি আমার মতো একটা লয়াল, ভার্জিন আর হ্যান্ডসাম ছেলেকে দূরে সরিয়ে দিচ্ছ। দ্যাটস নট ফেয়ার। হিমের বলা শেষ কথাটা শুনে শীতল হকচকিয়ে ওঠে। বড় বড় চোখে সে তাকায় হিমের দিকে। এই মাসুম চেহারার ছেলেটার মাথায় যে কত দুষ্টুমি ঘুরে সেটা শীতল ছাড়া আর কেউ আন্দাজ করতে পারবে না। আপনি ভার্জিন? এও সম্ভব? প্রতিটা রাত আমাকে জ্বালিয়ে এখন ভার্জিন সাজছেন। ভালোই ধান্দাবাজ তো আপনি। হিম এক হাত দিয়ে নিজের স্পাইক করা চুলগুলো হাতড়াতে হাতড়াতে বলে, ভার্জিনই তো। যার বউ কাজের বাহানা দেখিয়ে স্বামীর কাছে আসতে চায় না, সেই স্বামী ভার্জিন না হয়ে পারে? আর কি বললে? আমি ধান্দাবাজ? আমার মতো ধোয়া তুলসী পাতার চরিত্রওয়ালা ছেলেকে তুমি ধান্দাবাজ বললে? বেশ করেছি বলেছি। এখন যদি আরেকবার আমার কাছে আসতে দেখি, এই খুন্তি দিয়ে আপনার মাথা ফাটিয়ে দেব। কিন্তু এত বড় অপমান! যা, আসমো না তোমার কাছে সেমরি। তুই থাক তোর কাম লইয়া। তোর কপালে স্বামীর সোহাগ জুটবে না। শরীর শুকিয়ে হাড্ডিসার হয়ে পড়ে থাকবি স্বামীর একটু আদরের আশায়। অভিশাপ দিয়ে গেলাম। আমার অভিশাপ আবার লেগে যায়। এই বলে হিম রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। শীতল এবারে কিছুই বলল না। সে আপন গতিতে কাজ করতে থাকে। কালকে তুষার ভাইয়ের বাগদানের অনুষ্ঠান। যে কাজ পড়ে রয়েছে সেগুলো কাক ভরে উঠে শেষ করা সম্ভব নয়। তাই রাতে শীতল যতটুকু পারছে সব শেষ করে নিচ্ছে। লন্ডন ইউরোপের আভিজাত্যপূর্ণ শহর হলেও এতে বসবাসরত বাঙালির সংখ্যা কম নয়। বিশেষ করে সিলেটি মানুষের অভাব নেই এখানে। তাই দেশ ছেড়ে লন্ডনে থাকতে শীতলের বেশ একটা কষ্ট হয়নি। মানিয়ে নিতেও বেশি সময় লাগেনি। অনেক বছর ধরে লন্ডনে বসবাসের ফলে হিম আর তুষারের পরিচিত লোকের সংখ্যা কম নয়। তাই আত্মীয় স্বজন গুটি কয়েক হলেও বিয়ের আয়োজন বিশাল। লন্ডনের মাফিয়া কিংয়ের বড় ভাইয়ের বিয়ে বলে কথা। যত ধুমধামের সাথে করা যায় সেই ব্যবস্থাই করেছে হিম। কাজ করার ফাঁকে নিজের উন্মুক্ত কোমরে কারো হাতের স্পর্শ পায় শীতল। কিন্তু সে অবাক হয় না, কারণ সে জানে এটা তার পাগলা হিম ছাড়া আর কেউই না। যতই রাগ করুক, হিম শীতলকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। হিম শীতলের খোলা পিঠে নিজের ঠোঁট ছুঁয়ে একটা গভীর চুমু খায়। তারপর শীতলের কাঁধে মাথা রাখে। হাসি পারছে আন্ডা, তুই আমার সান্ডা, মুরগি পারছে ডিম, মুই তোর হিম। হিমের মুখে এমন গান শুনে শীতল এবার হাসতে বাধ্য হয়। শীতলকে হাসতে দেখে হিমও মনে মনে খুশি হয়। সে শীতলকে নিজের দিকে ফিরিয়ে নিজের সাথে মিশিয়ে ফেলে। হয়েছে তো অনেক কাজ, এখন তো আমায় একটু সময় দেওয়া যায় নাকি? হিম, আপনি কেন অবুঝের মতো করছেন? দেখছেন তো এখনো কত কিছু করার বাকি। শীতল হঠাৎ থেমে যায়। তার মাথায় একটা বুদ্ধি খেলে। সে হিমের গালে হাত রেখে নরম গলায় বলে, আহারে আমার স্বামীটা, বউকে চাই। হিম হ্যাঁ চোখে মাথা নাড়ায়। তাহলে আমার কাজে সাহায্য করেন।
তাহলে আমার কাজও তাড়াতাড়ি শেষ হবে আর আপনিও তখন আপনার কাজ করতে পারবেন। শীতলের কথা শুনে হিমের চোখ খুশিতে জল করে ওঠে। বলো কি কাজ? আমি সব করে দিচ্ছি। বাসনগুলো ধুয়ে ফেলেন তো। হিম সিঙ্কের দিকে তাকায়। পাহাড় সমান উচ্চতার প্লেটের শাড়ি দেখে তার চোখ তো জড়ক গাছ। এত বাসন ধুলে তো রাত গড়িয়ে কাল বিকেল হয়ে যাবে। তুমি কি আমাকে শাস্তি দেওয়ার প্ল্যান করেছো শীতল? ভালো কথা বললাম। ভালো লাগে না আপনার? মন চাইলে করুন, না মন চাইলে রুমে গিয়ে ঘুমান। হিম কি করবে বুঝতে না পেরে শেষে প্লেট ধোয়ার কাজে লেগে পড়ে। এসেছিলাম বউকে আদর করতে, সে কিনা আমার হাতেই বাসন ধরিয়ে দিল। এ আল্লাহ, এটা তোমার কেমন বিচার? কেন যে এই আনরোমান্টিক বউকে বিয়ে করতে গেছিলাম, এর নিরসতার চাপে নিজের রস বের হয়ে যাচ্ছে। শহরের এক নামি দামি ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে সাদাত। ভিতরে যাওয়া নিয়ে সংকোচ কাটিয়ে লম্বা লম্বা পা ফেলে ভিতরে প্রবেশ করে সে। আজ সকাল থেকেই ইনায়ার সাথে দেখা করতে মন চাচ্ছিল খুব তার। ইনায়ার ফোন নম্বর, বাসার ঠিকানা কিছুই নেই তার কাছে। শুধু সে জানে তার অপরিচিত এই ভার্সিটির সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। চারদিকে এত এত ছেলে মেয়েদের মাঝে সাদাতের অবাধ্য চোখ দুটো কেবল একজনকেই খুঁজছে। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পেরে বারবার সে হতাশ হচ্ছে। দুদিনের পরিচয় সাদাতের সাথে ইনায়ার। সেদিন হাইওয়েতে প্রথম দেখা, তারপর ভাগ্যক্রমে চায়ের স্টলে দ্বিতীয়বার। মেয়েটা ভারী মিশুকে, সেই সাথে অপর মানুষটার খেয়াল খুশি সম্পর্কেও তৎপর। তাই হয়তো এত কম পরিচয়েই সাদাতের তাকে ভীষণ আপন লাগে। শীতলের কাছ থেকে সে যে যত্ন কেয়ার চাইতো, জোর করে আদায় করত, সেই যত্নটা ইনায়া নিজে থেকেই করে। ব্যর্থতা আর হতাশার চরম মুহূর্তের সঙ্গী ইনায়ার দেখা না পেয়ে সাদাত আবারও ভার্সিটির প্রবেশদ্বারের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ এক মেয়েলি মিষ্টি কণ্ঠ তার কানে ভেসে এলে তার পা দুটো আপনা আপনি স্থবির হয়ে যায়। মনের মাঝে বয়ে চলে পুলকের শীতল বাতাস। তার মুখে হাসি ফোটাতে সক্ষম হয়। সাদাতের ঠোঁট যুগল আপনা আপনি নেড়ে ওঠে। ইনায়া, কি মিস্টার, আমার সাথে দেখা করতে এসেছিলেন বুঝি? এত স্টুডেন্টের ভিড়ে আমাকে খুঁজে পাবেন কি করে? আজ আপনাকে দেখতে পেয়েছিলাম নেহাত, তা না হলে আজ আর দেখা হতো না। সাদাত তার মনে মনে বলে, এই পাগল মন তোমায় হাজারের ভিড়ে খুঁজতে সক্ষম, যদি তুমি আমাকে তার মতো ছেড়ে না যাও। সাদাত পিছনে ঘুরে তাকায়। মিষ্টি রঙের সালোয়ার কামিজ পরা, খোলা চুল আর উজ্জ্বল শ্যামরা গায়ের রং সব মিলিয়ে অমায়িক দেখতে ইনায়া। গায়ের রং ধবধবে ফর্সা না হয়েও সে অপূর্ব সুন্দরী হওয়ায় তার এক বাস্তব উদাহরণ ইনায়া। মিস্টার, এভাবে হাঁ করে কি দেখছেন? মাছি ঢুকে যাবে মুখে। মুখটা বন্ধ করেন। ইনায়ের কথায় সাদাতের হুঁশ ফিরে আসে। নিজের বেহায়াপনা দেখে নিজেরই লজ্জা পায়। না মানে আর কি, তোমাকে খুব সুন্দর লাগছে আজকে। সাদাতের কথা শুনে ইনায়া ঠোঁট বাঁকিয়ে বলে, ও, অন্যদিন বুঝি সুন্দর লাগে না? আরে না না, আমি তা বলিনি। বলেছি আজকে বেশি সুন্দর লাগছে। ও, তার মানে আপনি আমায় নজর দিলেন? তোমার সাথে পেরে ওঠা সম্ভব নয়, মাফ করো আমায়। ইনায়া হেসে ওঠে। কি মধুর ঝংকার! এই ঝংকারের তাল আগাগোড়া সব সমান। নিজের দিকে সাদাতকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে কিছুটা ইতস্তবোধ করে ইনায়া। এই তার এক সমস্যা, সবাইকে সে আপন মনে করে। তো মিস্টার, আমার সাথে কোনো বিশেষ দরকার? সাদাত শ্বাসের নিচে ধীর কণ্ঠে বলে, তুমি নামক জিনিসটাই যে আমার ভীষণ দরকার। কিছু বললেন? না মানে এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম দেখা করে আসি তোমার সাথে। ওহ আচ্ছা। এই বলে ইনায়া কয়েক কদম পিছিয়ে যায়, উদ্দেশ্য আবারও ক্লাসরুমে ফিরে যাওয়ার। কেন জানি সাদাতের দিকে তাকালে এক ভিন্ন অনুভূতি হয় তার মনে। তাকিয়ে থাকতে ইচ্ছে করে এই শ্যামলা বর্ণের ছেলেটার দিকে। প্রায় অপরিচিত এক মানুষের প্রতি এমন অনুভূতি যে তার বিপদের কারণ হতে পারে, সেই শঙ্কায় নিজে থেকেই দূরে চলে যাচ্ছে সে। কিন্তু ইনায়া এক পা বাড়ানোর আগেই সাদাত বলে, ফ্রি থাকলে এক কাপ গরম কফি খাওয়ার সৌভাগ্য কি হবে তোমার সাথে? ব্যাস, ইনায়ার আর ক্লাসে ফেরা হলো না। প্রাণপুরুষের ডাক কে অমান্য করার ক্ষমতা অন্য বাঙালি মেয়ের মতো তারও নেই। অগত্যা সাদাতের পাশে পাশে হেঁটে সেও চলে এক কফি শপে, কিছুটা মনোরম মুহূর্তের সাক্ষী হতে। রুফটপের পেস্টেল রঙের ডাইনিংয়ে বসে হুইস্কির এক বোতল সাবার করছে হিম। বাংলাদেশে তখন বসন্তের শুরু, তবে লন্ডনে তখন ও শীত। বৈরী আবহাওয়ার মাঝে বিকেলের মনোমুগ্ধকর সানসেট বড্ড টেনেছে হিমকে। লন্ডনে প্রতি 5 মিনিটে ওয়েদার পরিবর্তন হয়, এই বৃষ্টি, এই রোদ, এই কুয়াশা। তবে আজকের বিকেলটা সত্যি সুন্দর। ঠান্ডা হাওয়ায় তাকে ছুঁয়ে পিছনে চলে যাচ্ছে। হিম চোখ বুজে সেই ঠান্ডা বাতাসটা উপভোগ করছে। হঠাৎ তার হাত থেকে হুইস্কির গ্লাসটাকেও কেড়ে নিলে হিম তৎক্ষণাৎ রাগে চোখে তাকায়। কিন্তু পরক্ষণেই সে রাগ মিইয়ে গিয়ে মুগ্ধতা ছড়িয়ে যায়
হিমের চোখে মুখে। শীতলের আরেকটা হাত ধরে সে শীতলকে নিজের কাছে টেনে নেয়। তারপর নিজের কোলে বসিয়ে শীতলের ঘাড়ে মুখ গজিয়ে বলে, আমার সেমরিটা এখানে কেন? বিয়ের কাজ কি সব শেষ? শীতল তার সর্বশক্তি দিয়ে হুইস্কির গ্লাসটা বাইরে ফেলে দেয়। তারপর শক্ত চোখে হিমের দিকে তাকিয়ে বলে, আপনি এসব কবে ছাড়বেন? এসব ছাইপাশ গিলে কেন নিজের সাথে আমাকেও দিলে দিলে শেষ করে দিচ্ছেন? হুইস্কি আমার নিঃসঙ্গতার সঙ্গী শীতল, এটা আমাকে ছাড়তে বলো না প্লিজ। কেন বলবো না বলুন? স্ত্রী হয়ে আমি তো নিজের ভালোবাসার পুরুষটাকে শেষ হয়ে যেতে দেখতে পারি না। আমার কিছু হয়ে গেলেও তোমার চিন্তা নেই শীতল। আমার যা স্থাবর অস্থাবর আছে সব দিয়ে আমার আর আমার 10 প্রজন্ম চলতে পারবে। হেমের কথা শুনে শীতলের মনে অভিমান জমে। টাকা পয়সা দিয়েই কি সব হয়? আপনি যদি না থাকেন তাহলে আমি কি করবো এই টাকা পয়সা দিয়ে? আমার শুধু আপনাকেই প্রয়োজন। কিন্তু তোমার মনে রাখা দরকার আমি একজন মাফিয়া, যে কোনো সময় আমার প্রাণ নাশ হতে পারে। তাই তো বলছি এসব ছেড়ে দিন। হিম একবার চোখ মুখ শক্ত করে শীতলকে নিজের কোল থেকে সরিয়ে দাঁড়িয়ে পড়ে। এটা সম্ভব না। দেখবেন আপনার এই অন্যায়ের সাম্রাজ্যের জন্য একদিন আপনি আমাকে হারিয়ে ফেলবেন। কাল রাত থেকে শীতল হিমের সাথে একটা কথাও বলেনি। হিম যতবার শীতলের কাছে আসতে দিয়েছে শীতল ততবার কোনো একটা অজুহাত ধরে রুমের বাইরে চলে গিয়েছে। কৌশল করে নিজের ধারেও ঘেঁষতে দেয়নি হিমকে। রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। শীতল আন্দাজ করছে যে হিম এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, তাই এখন রুমে গেলে ওর সামনাসামনি হওয়ার ভয় নেই। এই ভেবে শীতল আস্তে আস্তে পা ফেলে চুপিসারে ওদের রুমে যায়। শীতল প্রতিটা কাজই এমনভাবে করে যেন হিমের ঘুম না ভাঙে। দরজা খুলে শীতল খুশি হয়। সে যা ভেবেছে তাই ঠিক। হিম এখন চাদর মুড়ি দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। শীতলও খুশি মনে পরে থাকা শাড়ি চেঞ্জ করে একটা সাদা টপ আর কালো প্লাজো পরে নেয়। হিমের আবদার মেটাতে শীতলকে সবসময় শাড়ি পরেই থাকতে হয়। শাড়িতে শীতলকে বেশ সুন্দর লাগে বিধায় হিমের এই আবদার। শীতল রুমের লাইট অফ করে ল্যাম্পটা জ্বালিয়ে সবে বিছানায় বসেছে শোয়ার জন্য। অমনি পিছন থেকে চাদর মুড়ি দিয়ে হিম শীতলকে জাপটে ধরে। ঘটনাটা এত দ্রুত ঘটে যে শীতল প্রথমে ভীষণ ভয় পেয়ে যায়। নিজেকে ছাড়ানোর জন্য হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। কিন্তু কিছু সময় অতিবাহিত হলে তার বুঝতে বাকি থাকে না এটা তার স্বামী ছাড়া আর কেউ নয়। হিম একটানে শীতলকে নিজের সাথে জড়িয়ে চাদরের নিচে নিয়ে যায়। তার উপর নিজের শরীরের ভর ছেড়ে দিয়ে বলে, এত ভয় পাওয়ার কি আছে? আমিই তো ধরেছি তোমায়। এমন ভাব করছো যেন পরপুরুষ এসে ছুঁয়েছে তোমায়। আমি থাকতে এই বাড়িতে অন্য কেউ প্রবেশ করতে পারবে না শীতল, মনে রেখো। আপনি কি করছেন কি? ছাড়ুন আমায়। ওহো, ছাড়ার জন্য ধরিনি বেবি। এখন একটু আদর চাই। বিকেলে রাগারাগি করেছো, এখন একটু রোমান্স হিসাব বরাবর। আমার এখন মুড নেই, আমার ভীষণ ঘুম পাচ্ছে। ছাড়ুন আমাকে। না, এখন তোমার ছাড় নেই বাকি, আসো একটু খেলি। ছাড়ুন, না হয় আমি চিৎকার করব কিন্তু। করো করো, মানুষ বুঝুক, সামনের শীতকাল আসার আগেই আমাদের আন্ডা এসে যাবে। হিম তার বউকে ভালোবাসতে জানে, আবার ভালোবাসা আদায়ও করতে জানে। এই বলে হিম শীতলের উপর ঝাঁপিয়ে পড়ে। অজস্র চুমো আর আদরের স্পর্শে সামনে শীতল নিজের রাগ বজায় রাখতে পারে না। নিজেকে বিলিয়ে দেয় তার একমাত্র বৌদ্ধ পুরুষের কাছে। আজ তুষার আর রীতির গায়ে হলুদ। লন্ডনের পাশ্চাত্য সংস্কৃতির মাঝেও যে এক বাঙালিয়ানা ভরা বিয়ের আয়োজন করা যায় শীতলের সেটা ধারণাই ছিল না। তবে এতদিন পর বিয়ে বাড়িতে থাকার সৌভাগ্য হয়েছে, এতেই সে ভীষণ খুশি। এই লোকজন এত কাজের মধ্যেও শীতল হয়তো কয়েক মুহূর্তের জন্য হিমের কথা ভুলে যায়। কিন্তু হিম ঠিকও একটু পরপর এসে দেখে যায় তার বউ কি করছে, খেয়েছে নাকি। বউয়ের প্রতি এত দরদ দেখে কিছু আত্মীয়ের আবার গা জ্বলে যাচ্ছে, তবে সেটা সংখ্যায় অনেক কম। হিমের ফুপু ভীষণ খুশি হন তার ভাতিজার এই কেয়ারিং সাইড দেখে। শীতলকে কাছে ডেকে তিনি তার মাথায় হাত রেখে বলেন, ভাগ্যগুণে অমন স্বামী পেয়েছিস মা, ছেড়ে যেতে দিবি না, একেবারে আঁচলের সাথে বেঁধে রাখবি। শীতল প্রতি উত্তরে কেবল মুচকি হাসে, কারণ সেও জানে হিম তাকে কতটা ভালোবাসে। বাড়ির রীতি অনুসারে বাড়ির বউকে কনের বাড়িতে হলুদের ডালা নিয়ে যেতে হয়। হিমের এমএস বেঁচে নেই, বাড়ির বউ বলতে কেবল শীতল। ছোট বউ হলেও এই পরিবারের একমাত্র বউ হওয়ার দরুন তাকেই যেতে হবে। কিন্তু এ বিষয়ে বাদশাদে হিম, সে কিছুতেই তার বউকে একা যেতে দেবে না। শেষে তার ফুপুর আশ্বাস পেয়ে শীতলকে চোখের আড়াল করতে বাধ্য হয়, কিন্তু তবুও তার মনে একটু খচখচ করতে থাকে। আজ হলুদ রঙের জামদানি পরেছে শীতল, সেই সাথে হালকা সোনার গহনা, দুহাত ভরা হলুদ কাচের চড়ি আর খোপায় ফুলের গাজরা।
সব মিলিয়ে হলুদ পরীর চেয়ে কম লাগছে না শীতলকে। সবাই হিম পছন্দ করে এনে দিয়েছে। গাড়ি থেকে নামতেই শীতলের চোখে পড়ে এক বিশালাকার ডুপ্লেক্স বাড়ি, ভীষণ মার্জিতভাবে সাজানো। আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে তার। শীতল আশপাশ দেখায় এতটাই মশগুল ছিল যে হাঁটতে গিয়ে একজনের সাথে সে ধাক্কা খায়। এতে শীতল পড়ে যেতে নিলে অপর মানুষটা তার হাত ধরে তাকে দাঁড় করায়। শীতল লজ্জায় মরে যাচ্ছে। সে একজনের বউ, তবুও অপর পরপুরুষ তার হাতে স্পর্শ করেছে। যদিও ইচ্ছাকৃত নয়, তবুও করেছে। কয়েক মুহূর্ত মুখ নিচু করে রাখার পর মুখ তুলে সামনের মানুষটার দিকে তাকায় শীতল। লোকটা এক দৃষ্টিতে শীতলের দিকে তাকিয়ে আছে। এভাবে একটা লোককে নিজের দিকে বেহায়ার মতো তাকিয়ে থাকতে দেখে মনে মনে রাগ হয় তার। শীতল অন্যদিকে ফিরে বলে, সরি, আমি দেখতে পাইনি, মাফ করবেন আমায়। এই বলে হন হন করে চলে যায় শীতল। চেহারায় ইংরেজদের ছাপ, বলতে গেলে ইংরেজ বংশভূত। 6 ফিট লম্বা রায়হান নামের ছেলেটা শীতলের যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে মুচকি হাসি দেয়। ইন্টারেস্টিং। বিকেল হলে হলুদের অনুষ্ঠান শুরু হয়। সবার মাঝে শীতল এক ফাঁকে একটুখানি হলুদ ছুঁয়ে দিয়ে আসে রীতির গালে। তারপর ভিড় থেকে একটু আড়ালে এসে দাঁড়ায় শীতল। এত কোলাহল, ভিড়াভিড়ি খুব একটা ভালো লাগে না তার, তাই একটু দূরে সরে আসার মন্দ লাগছে না তার। হঠাৎ নিজের পিছনে কারো অস্তিত্ব অনুভব করায় শীতল পিছন ফিরে তাকায়। নিজের পিছনে সে ইংরেজদের মতো দেখতে লোকটার পকেটে হাত গুজে দাঁড়িয়ে থাকতে দেখে থতমত খায় সে। মুহূর্তের মধ্যে একটু দূরে সরে গিয়ে রায়হানকে উদ্দেশ্য করে বলে, আপনি এখানে? আমার কাজিনের বিয়েতে আসার জন্য কি আমার আপনার পারমিশন নিতে হবে নাকি মিস? না না, আমি তা বলিনি। আপনি আমার একেবারে পিছনে এসে দাঁড়িয়েছেন তাই জিজ্ঞেস করেছি। ইচ্ছে হয়েছে তাই দাঁড়িয়েছি। আপনার গায়ে তো স্পর্শ করিনি, তাহলে সমস্যা কোথায়? শীতল বুঝতে পারে লোকটা সুবিধার না, বিধায় কথা না বলে দূরে থাকাই ভালো। যেই ভাবা সেই কাজ। শীতল চুপ করে গিয়ে হলরুমের অন্য পাশে চলে যায়। সেখানে একটা খালি চেয়ারে বসে নিজের ফোন ঘাঁটতে থাকে সে। হিম শখানেক মিস কল দিয়েছে, কিন্তু এখানে বিয়ে বাড়ির বাজনা আর কোলাহলের কারণে কিছুতেই শুনতে পায়নি শীতল। এখন কল ব্যাক করলেই যে 1000টা কথা শুনতে হবে সেটা ভালোই বুঝতে পারছে সে। কিন্তু কল ব্যাক না করলেও কপালে দুঃখ আছে তার। এসব ভাবতে ভাবতেই হিমের আরেক দফা ফোন আসে তার মোবাইলে। শীতল অত কিছু না চিন্তা করে কল রিসিভ করে সোজা বাগানের দিকে হাঁটা দেয়। ওই সেমরি, ফোন ধরিস না কেন? অবহেলা করছিস আমায়? এই হিমদ্রকে, 1000 মেয়ের ক্রাশকে? আপনি 1000 মেয়ের ক্রাশ নাকি আস্ত একটা বাস সেটা তো আমি জানি। কি জন্য কল দিয়েছেন সেটা বলুন। রাগ করে আছো এখন আমার উপর? রাগ? সেটা আবার কি? মেয়ে মানুষের আবার রাগের কি আছে? আচ্ছা পাখি, রাগ করো না। আমি না আমাদের বাচ্চা দুটোকে এখানে নিয়ে এসেছি, ভালো করেছি না? বাচ্চা? আমাদের আবার বাচ্চা হলো কবে? আমাদের তো সেদিন মাত্র বিয়ে হলো। তো কি হয়েছে? আমি তো বিয়ের আগেই বাচ্চার বাপ হয়ে গেছি। এতটুকু স্ট্যামিনা আর পাওয়ার না থাকলে কি মাফিয়া হওয়া যায় বলো? ওই খাটাসের বাচ্চা, সত্যি করে বল, তোর কয়টা মেয়ের সাথে পিরিত চলে? তলে তলে টেম্পো চালাস তুই, তাই না? আজ বাসায় এসে নেই। তুষার ভাইরে দিয়ে যদি তোর পিঠের ছাল না উঠিয়েছি, তাহলে আমি মাফিয়া কিংয়ের বউ না। আরে আরে, রাগ করো কেন পাখি? আমি তো ঝন্টু মন্টুর কথা বলেছিলাম। ও তাই বলুন। আমি তো ভাবছিলাম মানে আমি এখন রাখি, ফুপি ডাকছে। আরে দাঁড়াও, আরে যা, ফোন কেটে দিল। যে জিনিসটার জন্য কল দিলাম সেটাই বলা হলো না। এখন এই চিকাগুলোর আমি কি করব? হিম তার আশেপাশে চায়। বাড়ির নিচে বেসমেন্টে বড় বড় ইঁদুরের বাস। প্রায় তারা বাড়ির ভিতরে হানা দেয় আর ড্রয়ারের আর আলমারির কাপড়ের 12টা বাজায়। আজ হিম তার প্রিয় স্যুটটা বের করতে গিয়ে দেখে ইঁদুরগুলো 3 জায়গায় কেটে রেখেছে। প্রিয় স্যুটটার বেহাল দশা দেখে রাগে গজগজ করতে করতে হিম তার বন্দুকটা নিয়ে বেসমেন্টে যায়। উদ্দেশ্য, এই বন্দুকের গুলি দিয়ে ইঁদুরের খুলি উড়িয়ে দেবে। কিন্তু সেখানে পৌঁছানোর পর সে বুঝতে পারে আসলে এটাই ইঁদুরের রাজত্ব। এখানে সে কিছুই করতে পারবে না। এই ইঁদুরগুলোর একটা ব্যবস্থা আজ করেই ছাড়বো। মারো চিকা মারো, চিকা মারো রে। সকাল বিকালে তুমি চিকা মারো রে। মারো চিকা মারো, মারো চিকা মারো রে। এবার শীতলদের যাবার পালা। রীতির কাছ থেকে বিদায় নেওয়ার সময় রীতিকে শীতল বলে, আচ্ছা যাচ্ছি, কিন্তু কালকে যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব কিন্তু ভাবি। রীতি এত লজ্জা মিশ্রিত হাসি হাসে। ভাবি লজ্জা পাচ্ছে। আমার ভাসুর যে তোমার পথ চেয়ে বসে আছে। কবে কাল সকাল হবে আর তোমায় এসে নিয়ে যাব? আর তারপর? শীতলের কথায় রীতি আরো বেশি লজ্জা পায়। তার গাল দুটো কাশ্মীরি আপেলের মতো লাল বর্ণ ধারণ করে। শীতল, তোমার মাথায় কিন্তু আমি গাঁটটা মারবো। সম্পর্কে আমি তোমার চেয়ে বড়। বড়দের নিয়ে মজা করতে নেই। মজা করছি না ভাবি, ভয় হচ্ছে। তোমার দেবর তো পাট খেটে সেরেছিল। তোমার জানি কোথায় হয়। কি সেরেছিল? মানে বাসর।
শীতলের কথা শুনে রীতি যেন আকাশ থেকে পড়ে। চোখ মুখে আশ্চর্যতার ছাপ দেখে শীতল হেসে দেয়। তুমি জানো না তোমার দেবর যে কি পরিমাণ লুচু? আসলে ও একটা লুচ্চা, নিজের সাথে সাথে পাটক্ষেতটাকেও বদনাম করে ছেড়েছে। আরও কিছু খুনসুটি যুক্ত কথা শেষে শীতলরা যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তবে গাড়িতে বসার আগে শীতল দেখতে পায় দোতলার বারান্দায় হেলান দিয়ে রায়হান তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, মুখে রহস্যময় হাসি, ভীষণই অপ্রীতিকর। শীতল নিজে থেকে দৃষ্টি সরিয়ে গাড়িতে বসে পড়ে। রায়হানের দিকে তাকানোর সাহস সে করে না, কিন্তু রায়হান এখনো শীতলের দিকেই চেয়ে আছে। শীতলের গাড়ি দৃষ্টিসীমানার বাইরে চলে গেলে রায়হান নিজের মনে মনে বলে, আশা করি আমাদের আবারও দেখা হবে মিস শীতল। ওহ সরি মিসেস শীতল, তোমাকে যে এই ডেভিলের ভীষণ মনে ধরেছে। হও তুমি বিবাহিত, তাতে আমার কিছুই যায় আসে না। আমার তোমায় চাই, মানে চাই। হিমের কাঁধে মাথা রেখে চুপ করে পানিতে পা ডুবিয়ে বসে আছে শীতল। রাত তখন অনেক, চারদিক নিস্তব্ধ, কেবল পানির কলকল শব্দ শোনা যাচ্ছে। হিম শীতলের কপালে আস্তে একটা চুমু খেয়ে তার মন্টু ঝন্টুকে ডাক দেয়। হিমের গলা শোনা মাত্রই পুকুরের ওপাশ থেকে কুমির দুটি হিমের কাছে চলে। এবার শীতলের ভয় পায় না, মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে হিমের দিকে। ছেলেটা কত যত্ন করে খাবার খাওয়াচ্ছে কুমির দুটোকে। যে প্রাণীকে মানুষ ভয় পায় তাদের এত কাছে এসে হিমের চেহারার ভয়ে লেশমাত্র নেই। আবার কুমির দুটিও কেমন পোষ মেনে নিয়েছে হিমের। হিম কি নিজের সন্তানেরও ঠিক এমন করে যত্ন নেবে? আর চোখে শীতলকে তাকিয়ে থাকতে দেখে হিম বলে, অমন করে তাকিয়ে থেকো না সোনা, পরে পুকুর বাড়ি কন্ট্রোললেস হয়ে যাব। পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। জানোই তো, উত্তেজনা উঠে গেলে আমার আবার হুঁশ থাকে না। শীতল মুচকি হাসে, তারপর সামনের দিকে চেয়ে বলে, পরিবেশটা কেমন গুমোট, মাথা ধরে যাচ্ছে আমার। হিম তাড়াতাড়ি করে শীতলের পাশে বসে পড়ে। তাহলে একটা গান গাই, অনেক রোমান্টিক, ঋতুরাজ বসন্তকে নিয়ে। শীতল অবাক গলায় বলে, আপনি গানও গাইতে পারেন? কেন, জীবনে প্রথম শুনলে বুঝি? কতবার তোমাকে গান গেয়ে শুনিয়েছি, তবে ওগুলো আমার নিজের বানানো অস্কার প্রাপ্ত গান। তবে আজকে অন্য মানুষের গান গাইব, শুনবে? শীতল উদাসীন কণ্ঠে বলে, গান শুনি। হিম কেশে গলাটা পরিষ্কার করে তারপর শুরু করে, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় চিনতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হয়েছি আমি মন পাগলা বসন্তকালে। আরে থামেন থামেন, রাত বিরেতে কি চিৎকার চেঁচামেচি শুরু করেছেন? আর এটা আপনার বসন্তকাল নিয়ে গান? হ্যাঁ, কেন সন্দেহ আছে নাকি? তা সাদা পাখি আর কালা পাখিটাকে? আমি সাদা পাখি আর তুমি কালা পাখি। আপনি কি ইনডাইরেক্টলি আমাকে কালা বললেন? আমি কোন দিক দিয়ে কালো? ব্রিটিশ ম্যামদের সাথে তুমি কালো, বাঙালি মেয়ে, দেশে তুমি যতই ফর্সা হও না কেন এখানে সবাই তোমাকে কালোই বলবে। ও, এখন তো আমাকে কালোই লাগবে। সাদা চামড়ার মেয়েরা তো আপনার চারপাশে সর্বক্ষণ ঘুরে বেড়ায়। দেশে তো আমাকে পাওয়ার জন্য পাগল কুকুর হয়ে গিয়েছিলেন। সাদাত ভাইয়ের সাথে কি লড়াইটা না করলেন? আর সাদাত ভাইকে বিয়ে করলে মামুনির কাছে থাকতে। হিম সজোরে শীতলের মুখ চেপে ধরে। রাতের আধারেও যেন হিমের লালবর্ণ চোখ দুটো স্পষ্ট দেখা যাচ্ছে। একদম মুখে অন্য পুরুষের নাম নিবি না ছিমড়ি। বিয়ে করেছি বলে যে শাস্তি দিতে পারবো না এটা ভুলেও ভাববি না। আরেকবার যদি শুনি তবে জিভ কেটে ফেলবো তোর, পরে সারা জীবনের জন্য বোবা হয়ে থাকবি। শীতল ভয়ে আর কিছুই বলে না, চুপ মেরে তার জায়গায় বসে থাকে। হিম উঠে শীতলকে কোলে তুলে তাদের রুমের দিকে এগোতে থাকে। রুমে ঢুকে শীতলকে বিছানায় ফেলে দেয়। এক মুহূর্ত নষ্ট না করে হিম শীতলের উপর উঠে পড়ে। এখন প্রতিটা মুহূর্ত তার কাছে দরকারি। জুলেখা রাতের খাবার হাতে সাদাতের রুমের দিকে যায়। ছেলেটা বাড়ি আসার পর থেকে রুমের ভিতর ঢুকে বসে আছে। কতবার সে ডেকেছে নিচে নেমে খাওয়ার জন্য, কিন্তু ছেলের কোনো হেলদোল নেই। তাই নিজেই সিঁড়ি ভেঙে উপরে উঠেছে ছেলেকে খাওয়ানোর জন্য। ক্যানভাসে রঙিন তুলি দিয়ে শেষ আঁচড় কাটছিল সাদাত। আর একটু, তারপরেই শেষ হবে তার 4 ঘন্টা টানা পরিশ্রমের কাজ। ইনায়ের একটা ছবি আঁকার চেষ্টা করেছে সে কখন থেকে, কিন্তু চোখ দুটোতে প্রত্যাশিত মায়া ফুটিয়ে তুলতে পারছে না সে কিছুতেই। শেষে বাধ্য হয়ে চোখ দুটো সেভাবেই ছেড়ে দেয় সাদাত। দরজা খুলে রুমের চারপাশে রং আর তুলির এলোমেলো অবস্থা দেখে জুলেখার চোখ যায় সাদাতের দিকে। কি যেন এক মনে এঁকেই চলেছে সে। জুলেখা ধীর পায়ে কাছে গিয়ে এক অপরিচিত মেয়ের মুখ দেখতে পেলে তার মুখ গম্ভীরতায় ছেয়ে যায়। এই মেয়েকে সাদাত? নিজের পিছনে মায়ের কণ্ঠ শুনে হকচকিয়ে ওঠে সাদাত। মা, তুমি তুমি কখন এলে? এটা আমার প্রশ্নের উত্তর নয়। এই মেয়েকে? ও, ইনায়া, আমি ওকে ভালোবাসি। বাহ, এত তাড়াতাড়ি আরেক শিকার জুটিয়ে ফেলেছিস সাদাত। এই মেয়ের উপর অত্যাচার করার পরিকল্পনা আছে নাকি? না মা, ওই শীতলের মতো বিশ্বাসঘাতক নয়। ইনায়া সেই মেয়ে যে সারা জীবনের জন্য আমার পাশে থাকবে।
আমার সাথে থাকবে। আমি ওকে সারা জীবনের জন্য ভালোবাসতে চাই মা। আজ তুষার ভাইয়ের বিয়ে, সকাল থেকেই বাড়িময় তোড়জোড় চলছে। সকল কিছুর হেড যেন শীতল। সেই কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠেছিল, তারপর থেকেই লেগে গেছে কাজে। হেম তখনও ঘুমে। ঘুম ভাঙলে নিজের চারপাশে বিছানা হাতড়িয়ে যখন বইয়ের ছোট্ট দেহখানি খুঁজে পায় না, তখন সে আড়মোড়া ভেঙে বিরক্তিতে চোখ খোলে। না, নেই। সকাল হতে না হতেই চলে গেছে। তার উদ্দেশ্য ছিল বইয়ের একটু আদুরি স্পর্শ পেয়ে তারপর ঘুম থেকে ওঠার, কিন্তু তার হলো কই। গত কয়েকদিনের মতো আজও নিরামিষভাবেই ঘুম ভেঙেছে তার। মুখটা গোমড়া করে শাওয়ার করতে যাওয়ার সময় হিমের চোখ পড়ে শীতল আগেই তার জন্য একটা ধূসর রঙের পাঞ্জাবি পায়জামা আর টাওয়াল বের করে রেখেছে। হিম এগুলো হাতে নিয়ে একটু মুচকি হাসে। হাজার ব্যস্ততার মাঝেও যে শীতলের প্রাণকেন্দ্র, সেটা তো সে জানতই। আজ একটু নিশ্চিত হয়ে নিল। হাট্টিমাটিম টিম, তাদের ভেজে খাবো ডিম। একটু আদর না পেলে হিম তোর মাথায় গজিয়ে দেবে শিং। দু ঠোঁট ফাঁকা করে এই সুরে নাচতে নাচতে প্রায় আধ ঘন্টা পর হিমের গোসল শেষ হয়। নতুন পায়জামা পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে নিজের মনেই সে বিড়বিড় করতে থাকে, এমন একটা লুক দিব না সেমরি তুই দেখে অজ্ঞান হয়ে যাবি। আমার তুষার ভাইয়ের বিয়ে বলে কথা, একটু না সাজলে কি হয়? ঠোঁটগুলো কেমন কালো কালো লাগছে দেখেছি এমরি। একটা লিপস্টিক পাই নাকি? এই তো, এইটাই হালকা করে লাগিয়ে নেই, না হলে আবার সবাই বুঝে যাবে আমি লিপস্টিক লাগিয়েছি। বিয়ে করলে আদম টু হিম সকলেই বউয়ের কথায় উঠতে বসতে হয়, এতে কোনো সন্দেহ নেই। আমি এই কয়দিনে মাফিয়া কিং থেকে বউ পাগল হিমে পরিণত হয়েছি, ভাবা যায়? আজ কেন জানি শীতলের শরীরটা ভীষণ দুর্বল লাগছে। এত কাজ আগেও করেছে, তবুও এত হয়রান সে এর আগে কখনো হয়নি। কাজের মাঝে একসময় সে হঠাৎই বসে পড়ে। হিমের ফুপি সকাল থেকেই খেয়াল করছেন শীতল অনেক কাহিল, তাই সে শীতলের কাছে গিয়ে তাকে বলে, মা একটু জিরিয়ে নাও, এত পরিশ্রম করলে শরীর খারাপ করবে, বাকি কাজগুলো না হয় আমরা করব। শীতল প্রতি উত্তরে হাসি মুখে বলে, না ফুপি, আমি ঠিক আছি, আপনি চিন্তা করবেন না। আর অল্প কাজই তো বাকি আছে, আপনি যান, রেডি হয়ে আসুন। আর একটু দেখবেন আপনার দুই ভাইয়ের ছেলে রেডি হয়েছে কিনা। এমের ফুপি যেতে চায় না, তবু শীতলের জোরাজুরির কারণে সে যেতে বাধ্য হয়। সময়ের সাথে তাল মিলিয়ে শীতলের শরীর আরও খারাপ হচ্ছে। এখন তো মাথা ঘোরানোও শুরু হয়ে গেছে। এক সময় নিজের শরীরের সাথে শীতল পেরে ওঠে না, অজ্ঞান হয়ে পড়ে যায় মেঝেতে। নিচে হঠাৎই শোরগোল শুরু হয়। হিমের কিছু বুঝতে না পেরে তড়িঘড়ি করে নিচে নেমে আসলে শীতলের ওই অবস্থা দেখে তার বুকের ভেতরটা মুচড়ে ওঠে। তাড়াতাড়ি করে সকলকে সরিয়ে সে শীতলের অবচেতন দেহখানি কোলে তুলে নিজের রুমের নিয়ে বিছানায় শুয়ে দেয়। হিম শীতলের মুখের উপর উবু হয়ে বসে তার এক হাত ঘষতে থাকে। এই সেমরি, ওঠ, ওঠ বলছি। বান্দির বাচ্চা, তোকে উঠতে বলেছি। আমি কিন্তু রেগে যাচ্ছি। তাড়াতাড়ি উঠে পড়, না হলে আমি তুল কালাম বাঁধিয়ে ছাড়বো। এই শীতল, ওঠো না প্লিজ। আমি আমার জীবনে মদ সিগারেট ছুঁয়েও দেখবো না, সত্যি বলছি, প্রমিস। প্লিজ উঠো না, দেখো আমি কান্না করছি। প্লিজ একবার কথা বলো। এই সেমরি, উঠিস না কেন? হিম, থাম তুই। শীতল অজ্ঞান হয়ে গেছে, তুই চেঁচামেচি করলে ওর জ্ঞান ফিরবে না। আমি ডাক্তারকে কল করেছি, উনি আসছেন। তুই শান্ত হ, মাথা ঠান্ডা কর। ফুপির আশ্বাস পেয়ে হিম একটু শান্ত হলেও তার দু চোখ পলকহীনভাবে শীতলের দিকে চেয়ে আছে। প্রায় মিনিট 20 পর ডাক্তার আসে, তারপর শীতলকে চেক করতে থাকে। হিম ভয় মিশ্রিত কণ্ঠে বলে, ও কি আমায় ছেড়ে চলে গেছে? ওর কিছু হয়নি তো? কি হলো ডাক্তার, কিছু বলুন আপনি। উনি অন্তঃসত্ত্বা, এ অবস্থায় এত কাজ করা ঠিক হয়নি, তাই ক্লান্তির কারণে আর সুগার ফল করে উনি মাথা ঘুরিয়ে পড়ে গেছেন। তবে চিন্তার কিছু নেই, একটু বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে, আর জ্ঞান ফিরলে ওনাকে কিছু খাইয়ে দেবেন। ডাক্তারের কথা শুনে হিম বরফের মতো জমে যায়। তার সন্তান আসছে, তার ছোট্ট অস্তিত্ব শীতলের গর্ভে ধীরে ধীরে বড় হচ্ছে। তার চোখে খুশির আনন্দে মুহূর্তে বোধহয় হিমের জীবনে আসেনি। পুরো দুনিয়া তাকে দিয়ে দিলেও বুঝি এই আনন্দের সমান হবে না। বাড়ির সবার মাঝে খুশি যেন দ্বিগুণ হারে বেড়েছে। ফুপির তো আনন্দ যেন ধরে না। খবরটা শোনা মাত্র সিজদায় লুটিয়ে আল্লাহকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু হিমের এমন বিধ্বস্ত অবস্থা দেখে তার মনে সংশয় দেখা যায়। হিম, তুই বাবা হতে চলেছিস, তুই কি খুশি হসনি বাবা? তোমরা সবাই বরযাত্রী চলে যাও, আমি আর শীতল বাড়িতে থাকবো। দেরি করো না, সময় হয়ে যাচ্ছে। হিমের কথা কেউ ফেলতে পারে না, তাই সবাই বরযাত্রী চলে যায়। এখন শুধু বাড়িতে হিম আর শীতল। হিম ঘরময় পায়চারি করতে থাকে। আমার সন্তান আসবে, আয়ুষ খান হিমাদ্রয়ের সন্তান। আমি ওকে নিয়ে পার্কে খেলতে যাব, ওর সাথে মিলে শীতলকে চালাবো, ক্রিকেট খেলবো। কিন্তু ছেলে হবে নাকি মেয়ে? মেয়েই হবে, একদম বাবার মতো। আমার ছোট্ট প্রিন্সেস। ইয়া, আই এম গোয়িং টু বি এ ফাদার, চিল্লিয়ে
হিমের এত জোরে চিৎকার শুনে শীতল ধড়ফড়িয়ে উঠে বসে। তার বুক কাঁপতে থাকে, যেন মাত্র ভূ কেঁপে ভূমিকম্প হয়েছে। শীতল, বেবি ঠিক আছো? এভাবে চিল্লাচ্ছেন কেন? কি হয়েছে? খুশিতে চিল্লাচ্ছি বেবি, আমি বাবা হতে চলেছি। আমার লিলিপুট আসবে শীঘ্রই। আপনি বাবা হতে চলেছেন তো আমার কি? সরুন, রাজ্যের কাজ পড়ে আছে, ওগুলো শেষ করতে হবে। হিম হকচকিয়ে ওঠে। এই মেয়ে, পাগল হয়ে গেছো তুমি? আমি বাবা হচ্ছি মানে তুমি মা হতে যাচ্ছ। হিমের কথায় শীতলের হুঁশ ফিরে। খুশিতে সে হিমের গলা জড়িয়ে ধরে বলে, সত্যি বলছেন আমি মা হতে যাচ্ছি? তাহলে কি আমি মিথ্যে বলছি, নাকি আমার আরো বউ আছে, কোনটা? শীতল হিমের গলা জড়িয়ে ধরে কেঁদে দেয়। এই মুহূর্তটা আসলে প্রত্যেক মা বাবার জন্যই অনেক স্পেশাল। বাকিরা সবাই কোথায়? ওরা বিয়েতে চলে গেছে আমাদের রেখেই। নয়তো কি তুমি ভেবেছিলে এই অবস্থায় তোমাকে আমি যেতে দিব বিয়েতে? এমনিতেই তোমার পানিশমেন্ট আছে, তুমি নিজের সাথে আমার বাচ্চাকে অসুস্থ করেছো, তাই ডাবল পানিশমেন্ট। বুক চিনচিন করছে। হায়, হিম সেমরিকে কাছে চায়। আমরা দুজনে বুড়িগঙ্গার পানিতে ডুবে যাই। সেমরিকে ছুঁড়ে দিলে সেমরি প্রেগনেন্ট হয়ে যায়। আয়নার সামনে ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মোছার সময় হিম গানের সুরে ঠোঁট মেলাতে থাকে। এদিকে সদ্য গোসল সেরে বাথরুম থেকে বের হওয়ার সময় হিমের আজগুবি গান শীতল শুনতে পায়। হিমের পিছনে দাঁড়িয়ে সে করুণ কণ্ঠে বলে, আল্লাহ কি আপনার শরীরে এতটুকু লাজ লজ্জা বলে কিছু দেয়নি? বেশরম বেহায়া পুরুষ, আমার এইটুকু মান সম্মানকেই রেহাই দিতে মন চায় না আপনার? হিম পেছনে ফিরে দুহাত প্রসারিত করে শীতলকে নিজের বাহু ধরে টেনে নেয়। তারপর শীতলের ঘাড়ে মুখ গুজে হিম বলে, হিম নামক বউ পাগল নির্লজ্জ পুরুষকে স্বেচ্ছায় বিবাহ করে তুমি অনেক আগেই নিজের সম্মান জলাঞ্জলি দিয়েছ শীতল। এখন আর খোয়ানের মতো কিছুই বাকি নেই তোমার। আসো, তোমাকে আরেকটা গান শোনাই। এই না প্লিজ হিম, আর না, এখন কিন্তু আমার কিডনিতে হার্ট অ্যাটাক হবে। আরে আগে শোনোই না। আমি বাকে, আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মন রে চিনিতে। আম্মা ইয়াম্মা মন রে মন খালি সেমরি সেমরি করে। এবার সত্যি সত্যি শীতল কেঁদে দেয়। হিম তাড়াতাড়ি করে শীতলের গালে একটা চুমু খেয়ে বলে, কি হলো জান, কাঁদছো কেন? এতটুকু শুনেই কান্না করে দিলে? এই হিমের ঝুলিতে এখনো অনেক বুলি আছে, সেগুলো শুনিয়ে বাচ্চা কেন, নাতিপুতিও বড় করা যাবে। শীতল চোখ মুছে হিমের দিকে তাকায়। মাথায় তারও দুষ্ট বুদ্ধি খেলে গেছে। এতদিন তো আপনার গান শুনলাম, আজ না হয় আমি শোনাই একটা গান। শোনাও। হিম ডিম আন্ডা, কলের পানি ঠান্ডা, চুলার পানি গরম, হিমের নাই সরম। ঠান্ডায় পারছে ডিম, আই হেট ইউ হিম। কি, আমাকে আই লেভ ইউর জায়গায় আই হেট ইউ বলা? তবে রে। শীতল হিমকে ছাড়িয়ে দৌড়ানো শুরু করে। হিমও তার পিছু পিছু দৌড়াতে থাকে। একসময় শীতল বাধ্য হয় হিমের কাছে ধরা পড়তে। হিম শীতলকে নিজের কোলে বসিয়ে গম্ভীর চুম্বনে লিপ্ত হয় তারা। বিয়ে বাড়ির দোতলার বারান্দায় দাঁড়িয়ে শকুনের দৃষ্টিতে রায়হান তাকিয়ে আছে এক সারি সাদা BMW গাড়ির দিকে। বরযাত্রীর গাড়ি। এখানেই আছে তার স্বপ্নের নারী। এই তো আর কিছুক্ষণ, তারপরেই তার স্বপ্নের নারী সম্পূর্ণভাবে তার হতে চলেছে। দুই হাতের হাতাগুটি স্থির চোখে তাদের আশার দিকে চেয়ে আছে সে। কিন্তু অবাক করা বিষয়, সকলে নেমে গেলেও শীতলের দেখা মেলে না রায়হানের। রায়হান তো শীতলের আগমন নিয়ে নিশ্চিত ছিল, তাহলে কেন সে তার নজরে ধরা দিল না? তৎক্ষণাৎ রায়হানের মোবাইলে তার এক গার্ড কল আসে। স্যার, আমি ভালো করে নজর রেখেছি, ম্যাডামকে দেখতে পাইনি। মনে হয় ম্যাডাম বিয়েতে। লোকটা কথা শেষ করার আগে রায়হান কল কেটে দেয়। রাগে তার ভেতরটা জ্বলে যাচ্ছে। এত প্ল্যান, এত ব্যবস্থা, সব কি তাহলে মাটি হয়ে গেল? না, রায়হানকে দমানো তো এত সহজ না। প্ল্যান 1 কাজ করেনি তো কি হয়েছে? প্ল্যান B অ্যাপ্লাই করবে। তবুও তুমি আমার কাছ থেকে বাঁচতে পারবে না শীতল, তোমাকে তো আমার হতেই হবে। বিয়েতে আসুনি তার মানে যে আমার হাত থেকে বেঁচে যাবে এমন না। খুব শীঘ্রই আমাদের দেখা হবে। রীতিকে নিয়ে বাড়ি ফিরতে সকলের অনেক দেরি হয়ে যায়। রাত তখন অনেক, তবুও খান মেনশনে অনুষ্ঠানের আমেজ। রাত যেন দিনের মতো মনে হয়। শীতল নিজ হাতে ডালা সাজিয়ে রীতিকে ঘরে তোলে। শীতলের শরীর কিছুটা খারাপ থাকায় তাকে কোনো কাজ করতে দেওয়া হয় না, বরং সার্ভেন্টদের সাথে হাতে হাত লাগিয়ে অতিথিদের আপ্যায়ন করছে হিম। এতে অনেকেই মজা নিচ্ছে। মাফিয়া কিং বিয়ের পর বইয়ের চাকর হয়ে গেছে, কিন্তু হিমের সব গায়ে মাখছে না। তার কাছে শীতলের সুস্থতা সবার আগে। অন্যদিন হলে এদের মেরে হিম কাম তামাম করে দিত, কিন্তু আজ একটা শুভ দিনে হাত নোংরা করতে চায় না সে। রাত গভীর হয়, হিম শীতলকে এক প্রকার জোর করেই ঘুমাতে পাঠিয়ে দেয়। শীতল বাধ্য বের মতো তাদের ঘরে প্রবেশ করে। দ্বিতীয় তলায় বলতে গেলে শীতল একাই, আর বাকি সবাই নিচে। রুমে ঢুকে গর্জিয়াস শাড়ি খুলে একটা ঢিলেঢালা গাউন পরে নেয় শীতল। তারপর এসি ছেড়ে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে। কাজ তেমন না করলেও রাজ্যের ক্লান্তি এসে জমা হয়েছে শীতলের শরীরে, তাই ঘুমের রাজ্যে তলিয়ে যেতে তার বেশিক্ষণ লাগে না।
শীতল যখন গভীর ঘুমে তখন সকলের অজান্তে রায়হান তাদের রুমে প্রবেশ করে। হালকা আলোতে বিছানার উপর ঘুমন্ত শীতলকে দেখতে এক পরীর চেয়ে কম লাগছে না। রায়হান বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে শীতলের মাসুম চেহারার দিকে। এই মায়া তাকে বশীভূত করেছে বহুবার। আর নয় অপেক্ষা, তুমি শুধুই আমার। একজনের প্রাণ ঝরলেও তোমায় আমি আমার খাঁচায় বন্দি করব আজীবনের জন্য। রায়হান শীতলকে নিয়ে যাওয়ার জন্য তাকে স্পর্শ করতে যাবে, ঠিক ওই সময় কারো রুক্ষ কণ্ঠ তার কানে ভেসে আসে। আর এক চুল পরিমাণ এগোলে চপার দিয়ে তোর হাত দেহ থেকে ছিন্ন করে দেব। রায়হান ভয়ে ভয়ে পেছনে তাকায়। তার ঠিক পেছনেই পকেটে হাত গুজে ঠায় দাঁড়িয়ে আছে হিম, মুখে বাঁকা হাসি, যেন পরিবেশকে আরো রহস্যময় করছে। রায়হানের বিস্মিত মুখ দেখে হিম আর বিস্তার হাসে। কি ভেবেছিস তুই আমার জানকে আমার থেকে আলাদা করে নিতে চাইবি আর আমি কিছুই জানতে পারবো না? সো সিলি, আই ডিডেন্ট এক্সপেক্ট দিস ফ্রম ইউ রায়হান। তুই যেদিন প্রথম আমার শীতলের দিকে কুনজর দিয়েছিলি সেদিনই আমার কাছে খবর পৌঁছে গিয়েছিল, কিন্তু আমি কোনো কিছু করিনি। কেন জানিস? কারণ আমি তোকে হাতে নাতে ধরতে চেয়েছিলাম। রায়হান এবার চোখ মুখ শক্ত করে তার বন্দুকটা হিমের দিকে তাক করে। তারপর বলে, যে এনেছিস ভালো, কিন্তু তুই আমার কিছুই করতে পারবি না। আমি তো শীতলকে নিয়েই যাব, সাথে সাথে তোর পুরো সাম্রাজ্য আমার হবে। তোর কোনো ধারণাই নেই আমার ক্ষমতার। রায়হানের কিছু বলার আগে হিম সাইলেন্সার লাগানো বন্দুক দিয়ে তার হাত বরাবর একটা গুলি করে। আকস্মিক এই আক্রমণে রায়হান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। হাতে গুলি লাগায় যন্ত্রণা প্রকাশ করার জন্য চিৎকার করতে নিলে হিম তার মুখ চেপে ধরে। শীতল তখনও গভীর ঘুমে। রায়হানের চিৎকার শুনলে শীতলের ঘুম ভেঙে যাবে। সেই সাথে পরিস্থিতি সামলানো হিমের জন্য কঠিন হবে। হিম নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে রায়হানকে চেপে ধরে তাকে নিজের সিক্রেট রুমে নিয়ে যায়। ফয়সাল ও গার্ড অলরেডি সেখানে দাঁড়ানো ছিল। তারা রায়হানকে এক পিলারের সাথে বেঁধে ফেলে। কি জানি বলেছিলি, তোর অনেক ক্ষমতা। হতে পারে, কিন্তু সেটা মাফিয়া কিং হিমাদ্রয়ের থেকে বেশি নয়। ফয়সাল, ACL নিয়ে এসো। এর 2 হাত আমি ঝলসে দিব। এই 2 হাত দিয়ে ও আমার শীতলকে স্পর্শ করার দুঃসাহস দেখিয়েছে। ফয়সাল হিমের কথা মতো এক গেলেন ACL নিয়ে হাজির হয়। হিম নিজের রায়হানের 2 হাত সেই অ্যাসিডের গোলনের ভেতর ঢুকিয়ে দেয়। সাথে সাথেই রায়হানের ভয়ঙ্কর চিৎকার যেন পুরো রুম কাঁপতে থাকে। হিম এবার রায়হানের গালে 2টো গুলি করে তাকে চিরদিনের মতো শয্যাশায়ী করে। স্যার, লাশটা কি এখন হাসপাতালে পাঠাবো? না, কেটে ছোট ছোট করে মন্টু ঝন্টুকে খেতে দাও। আমার বাচ্চাগুলো অনেক দিন ধরে মানুষের মাংসের স্বাদ পায় না। এর কলিজাটা দিবে মন্টুকে আর ব্রেইনটা দিবে ঝন্টুকে। ওকে স্যার। প্রায় আধ ঘন্টা শাওয়ার নিয়ে বাথরুম থেকে বের হয়ে আসে হিম। গা থেকে রায়হানের সব রক্ত শুভ্র পানির ধারায় মুছে গেছে। এখন সে পানির মতোই পবিত্র। বাথরুমটা গায়ে জড়িয়ে হিম বিছানায় শীতলের পাশে শুয়ে পড়ে। তারপর শীতলকে নিজের কাছে টেনে নেয়। হিমের ঠান্ডা স্পর্শ অনুভব করায় শীতলের ঘুম ভেঙে যায়। পিট পিট করে তাকাতেই সে হিমকে দেখতে পায় নিজের খুব কাছে। একটা মুচকি হাসি দিয়ে শীতল হিমের কারো কাছে চলে যায়। ঘুম ভাঙিয়ে দিলাম নাকি? একটু কোলে তুলো না আমায়। ইস, শখ কত! তোর মতো ধামড়িকে কোলে তুলে নিলে আমি চ্যাপ্টা হয়ে যাব। এখন তো আবার তুই একলা না, সাথে তোর বাচ্চা পার্টিও আছে। তো কি, ও তো খুব ছোট। এই দূরে থাক সেমরি। সুযোগ পেয়ে তুই আমার ইজ্জত লুটতে চাচ্ছিস। ভুলে যাস না আমি বিবাহিত, আর আপনার বউটা আমি। তাই আমি তো আজকে আপনার কাছে যাবই। দেখি কে আটকায় আমাকে। ছেড়ে দে আমায় শয়তান। তুই আমার দেহ পাবি, কিন্তু মন পাবি না। 5 বছর পর। শীতল, শীতল, এদিকে এসে দেখে যাও তোমার ছেলে আমার এত দামি স্যুটটার সাথে কি করেছে। শীতল তখন রান্নাঘরে তার একমাত্র ছেলে সৈতয়ের জন্য নুডলস রান্না করছিল। ভারী দুষ্ট হয়েছে সত্য, একেবারে হিমের কার্বন কপি। মাঝে মাঝে হিম ও সৈত্যের সাথে পেরে ওঠে না, তবে সৈত্য খুবই মা ঘেঁষা। কিছুক্ষণ মাকে দেখতে না পেলেই হাত পা ছুড়ে কাঁদতে থাকে। এটা মাঝে মাঝে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় হিমের জন্য, কারণ এর ফলে সে শীতলের সাথে রোমান্টিক মুহূর্ত কাটাতে পারে না। শীতল চুলা বন্ধ করে খুন্তি হাতে নিয়ে উপরে যায়। এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? চেঁচাবো না। দেখো তোমার আদরের ছেলে আমার প্রিয় স্যুটের সাথে কি করেছে। রং মেখে একাকার করে দিয়েছে। ও, এই ব্যাপার। এটার জন্য আমাকে উপরে উঠালেন? অন্য স্যুট পরে যান, এটা ড্রাই ওয়াশে দিলেই রং উঠে যাবে। বাহ, তুমি একেবারে তোমার ছেলেকে নিয়ে কিছু বলবে না? কি বলবো ওকে? বাচ্চা মানুষ, এমন একটু আধটু দুষ্টামি তো করবে। ও দুষ্টামি করবে না তো কি আপনি করবেন? ঠিক তখনই ছোট্ট একটা দেহ শীতলের পা জড়িয়ে ধরে বলে, মাম্মা। ছেলের কণ্ঠ শুনে শীতল তাকে কোলে তুলে নেয়। আমার বাবাটা কার্টুন দেখা শেষ? হ্যাঁ মাম্মা, ক্ষুধা পেয়েছে।
ও আমার বাবা, এই তো মামার রান্নাও প্রায় শেষ, চলো আমরা নিচে যাই। বাহ, আমার কোনো দাম নেই, কেন যে এই লিলিপুটটাকে জন্ম দিয়েছিলাম বইয়ের একটু কাছেও পাই না তার জন্য। সতীন জন্ম দিয়েছি। কে দিল বাঁশের বেড়া আমার ফুলের বাগানে, কে দিল বাঁশের বেড়া আমার ফুলের বাগানে। ধকল আমার প্রাণে সয় না, ধকল আমার প্রাণে, ধকল আমার প্রাণে সয় না, ধকল আমার প্রাণে, কে দিল বাঁশের বেড়া আমার ফুলের বাগানে। সমাপ্ত।